আদালতের পর এবার জেলায় জেলায় পাসপোর্ট অফিসগুলোতে বোমাতঙ্ক, বেশ কিছু জায়গায় হুমকি মেল। এমনকি শহর কলকাতায় রুবির কাছে যে পাসপোর্ট সেবা কেন্দ্র, সেখানে হুমকি মেল আসে। এরপরে স্নিফার ডগ এবং একই সঙ্গে বম্ব স্কোয়াড এসে লাগাতার তল্লাশি চালায়। তবে কিছু না পাওয়ার পর বিভিন্ন জায়গায় খুলে দেওয়া হয় পোস্ট অফিস। কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু সার্চিং করা হচ্ছে। বম্ব স্কোয়াড তারাও ইতিমধ্যে সার্চিং করছে। ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর থেকে যারা এখানে কাজ করে, যারা কর্মরত, তারা এই মুহূর্তে নিচে নেমে এসেছেন। শুধুমাত্র শহর কলকাতায় যে বোমাতঙ্কের হুমকি মেল পাঠানো হয়েছে এমনটা নয়, রাজ্যের বিভিন্ন জেলায় জেলা ভিত্তিক যে পাসপোর্ট অফিস এবং পোস্ট অফিস রয়েছে সেখানেও এই হুমকি মেল পাঠানো হয়েছে। মেন পোস্ট অফিস, সেখানে ইমেল মারফত একটি মেল আসে এবং সেই মেলেতে দেখা যাচ্ছে যে তাদেরকে এখানে বোমা রাখা রয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সমস্ত মানুষকে তাদেরকে দূরে রাখা হয়েছে। প্রতিদিন যে কাজে বিভিন্ন কাজে আছে তারা কিন্তু এই মুহূর্তে গেটের বাইরে দাঁড়িয়ে আছে এবং তাদেরকেও বলা হয়েছে যে এখানে একটা আতঙ্কের বোমাতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে, তাই গেট বন্ধ করা হয়েছে। খড়গপুর আইআইটি, এখানে কিন্তু প্রচুর মানুষের যাতায়াত এবং পাসপোর্ট সেবা কেন্দ্র, সেই পাসপোর্ট সেবা কেন্দ্রে কিন্তু বোমাতঙ্ক ইতিমধ্যে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। ভেতরে অফিস পুরোপুরি ক্লোজ। দুপুর 12টার কিছু পরে কিন্তু এসে পৌঁছায় এই হুমকি মেল। শ্রীরামপুর যে পোস্ট অফিসটার সামনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, পোস্ট অফিসের যে মেন যে শাটার সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং উল্টো দিকে দেখো শ্রীরামপুর থানার পুলিশের আধিকারিকরা এসেছে। পাশে কিন্তু কোর্ট রয়েছে। উল্টো দিকে আরেকটি রাস্তা দেখতে পাচ্ছ, তিনটে যে রাস্তা, সেই তিনটে রাস্তায় কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘিরে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বম্ব স্কোয়াড, অ্যান্টি বম্ব স্কোয়াড এবং এছাড়াও ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডগ স্কোয়াডের তরফ থেকে ইতিমধ্যেই তল্লাশি করা হয়েছে এবং তদন্ত চলছে। যেমন একদিকে আনন্দপুর থানা এবং অন্যদিকে জেলা ভিত্তিক যে লোকাল পিএসগুলি রয়েছে সেখানেও তদন্ত চলছে। রিপাবলিক বাংলা, কলকাতা। বোমাতঙ্কের জেরে এবার সতর্ক রয়েছে প্রশাসন। আসানসোল আদালতে পরপর দুদিন বোমাতঙ্কের হুমকির পর এবার নতুন করে পুলিশ কুকুর আর অন্যদিকে বম্ব স্কোয়াডের পাশাপাশি বেশ কিছু মেটাল ডিটেক্টর আনা হয়েছে তল্লাশি করবার জন্য। এর পাশাপাশি তল্লাশি চলছে কোথায় না কৃষ্ণনগর জেলা আদালতে। আসানসোল আদালতে পরপর দুদিন হুমকি মেল এবং তাকে ঘিরে বোমাতঙ্ক। মঙ্গলবার এবং বুধবার পরপর এই বোমাতঙ্ককে ঘিরে আসানসোল আদালত চত্বরে কার্যত আতঙ্ক ছড়িয়েছিল। বিশাল পুলিশ বাহিনী আদালতের বিভিন্ন দিক তারা কিন্তু তল্লাশি চালায়, পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলে আসে পুলিশের উচ্চ আধিকারিকরা, বম্ব স্কোয়াডের বিশেষ টিম এসে তদন্ত চালায়, কিন্তু কোনো কিছুই পাওয়া যায়নি। তবে পরপর এই দুদিন হুমকি মেল আসার পর আজ তৃতীয় দিনে সকাল থেকে কিন্তু আবারও আসানসোল আদালতে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মেটাল ডিটেক্টরের যারা বম্ব স্কোয়াড তারা এসেছেন এবং বিভিন্ন জায়গা খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে পরপর এই হুমকি মেল এবং তল্লাশির পর আজ রুটিন চেকিং করছে পুলিশের বিশেষ দল। বোমাতঙ্কের জেরে সতর্ক প্রশাসন। ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টর দিয়ে বৃহস্পতিবার তল্লাশি করতে দেখা গেল কৃষ্ণনগর জেলা আদালতে। আগাম সতর্কতা অবলম্বন করে কৃষ্ণনগর জেলা আদালতে চালানো হলো এই তল্লাশি। এসআইআর এর আবহ চলছে আর তার মাঝে এবার ডাস্টবিন থেকে উদ্ধার করা হলো গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড। রানীগঞ্জের কুমারগঞ্জের চিনকুঠি মোড় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায় বিপুল পরিমাণ এই ভোটার কার্ড উদ্ধারের ঘটনায়। তবে এই ভোটার কার্ডগুলো এলো কিভাবে তারই তদন্ত করছে পুলিশ। রানীগঞ্জের চিনকুঠি এলাকায় গভীর রাতে রাস্তার পাশে দেখতে পাওয়া যায় ভোটার কার্ড। স্থানীয়রা এই সব ভোটার কার্ডগুলিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই সব ভোটার কার্ডগুলিকে উদ্ধার করেছে। मेरा भाई हमको फ़ोन किया, स्टेशन से आ रहा था तो फ़ोन किया कि तुम्हारा आई कार्ड यहाँ पर है। कहाँ आई कार्ड? तो हम बोले मेरा पास घर में है। तो फिर ला के दिया तो हम देखते हैं ये दूसरा मेरा वाला है घर में रखा हुआ, ये हमको कूड़ादान से मिला और भी बहुत सारा मिला। डिजिटल वो भी आपका वो भी मिला है। যেসব ভোটার কার্ড রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে সেগুলিকে ভুয়ো ভোটার কার্ড। এইসব ভোটার কার্ড দিয়ে কারা কি কাজ করত প্রশ্ন উঠেছে। রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে আসানসোল শিল্পাঞ্চলের রানীগঞ্জ এলাকায়। বিগত নির্বাচনগুলি
কিভাবে তৃণমূল করেছে তার একটা জলজান্ত উদাহরণ হলো এইটি। আজকে এসআইআর হওয়ার ফলে তারা বুঝতে পারে বেগতিক দেখে আজকে এই ভোটার কার্ডগুলি ফেলে দিচ্ছে। এটা শুধু রানীগঞ্জ নয়, সারা বাংলাতেই কিন্তু একই চিত্র ধরা পড়বে। देखिए एसआईआर का काम चल रहा, उसमें लोगों को बहुत जरूरत है वोटर कार्ड का। अब कहाँ से आया ये तो तहकीकात करना होगा। इस तरह का हरकत ही तो ताज्जुब वाली बात है। যেসব ভোটার কার্ড রাস্তার পাশ থেকে উদ্ধার হয়েছে সেগুলিকে ভুয়ো ভোটার কার্ড। এইসব ভোটার কার্ড দিয়ে কারা কি কাজ করত প্রশ্ন উঠেছে এবং কিভাবে বা এই সব ভোটার কার্ড তৈরি হলো। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। একদিকে যেমন এসআইআর এর আবহ চলছে, তার মাঝেই সামনে নির্বাচন। তবে নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। হাওড়াতে প্রমোটারকে গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 3 জনকে। ধৃত 3 জন মোহাম্মদ বিলাল এবং মোহাম্মদ ওয়াকিল এবং দিলদার হোসেন। এরা 3 জনই মূল অভিযুক্ত। হারুন খান তার ঘনিষ্ঠ এবং বউবাজারের বাসিন্দা। তবে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত হারুন খান আর রোহিত খানের টিকি ছুঁতে পারেনি পুলিশ। রফিক খানের খুনের ঘটনা কিনারা করতে পারছে না পুলিশ। তার জেরেতে চুনোপুটিদের ধরে অ্যারেস্ট করছে। যেরকম তার পরিবারই অভিযোগ করছে হারুন খান আর রোহিতের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও হারুন খান এবং রোহিতকে ধরেনি পুলিশ। ও কাবুলে থাকছিল, কাবুল দিয়ে এসেছে আর তার লোকাল লোককে মেরে মেরে চলে যাচ্ছে। ওই 8 বছর 7 বছর হয়ে গেছে। আমরা তো ওই দিন থেকে ওকে জানছি, হারুন 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 ওই দিন দিয়ে যাচ্ছে। এই যে হারুনের এখানে শাসক দলের সঙ্গে ওঠা বসা, ওটা তৃণমূল না পার্টি উঠি লোক সঙ্গে করছে। কেন করছিল? এমনি লোককে ভোট আমার ভাই প্রমোটিং করছে আর আমার ভাই भी আমাকে इंसाफ चाहिए না পড়বে ধরো তো আমি ফির থানা যাব না অ্যাকশন নেবে, ফির আমি ভিড় লেগে দেবো। আমার ঘরে 5000 লোক, আমি একলা, আমি বস্তি মহল্লা আমাদের পুরো যেত আছে আমাদের ভগ্গু মোড়ে সব সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যারা যারা মেরেছে তাদের দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত 26 ঘন্টা হয়ে গেছে না। আমি করবে আস্তে ধীরে, এত জলদি আসে আমি ধরে যাবে তো পালাচ্ছে। আমাদের ভি তো লোক করছে ওকে, আমি কি বসে আছি? কোথাও বিধায়ক ঘনিষ্ঠ থাকার ফলেই কি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে পুলিশ? এই নিয়েই প্রশ্ন করছে এলাকাবাসী। কারণ একাধিক অভিযোগ থাকলেও কেন অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ গ্রেপ্তার করছে না পারছে না, এইটাই প্রশ্ন থাকছে। আমার ভাইকে কিরকম মেরে দিল, আমি খালি খুঁজছি ওকে, আমি খুঁজছি। আমি বসে আছি, আমি এত সহজ আছে, ও দুসরা আমাদের ঘরে হাত দিয়েছে, পুলিশের ছেলেকে মেরেছে। আমার বাপ মাউন্টেন পুলিশে এতদিন কাজ করেছে, ঈশা খান পুলিশের ছেলে আছে, ও সোজা গেলে কি কোনো আর আছে, মেরে চলে যাবো আমি। ও বাঁচবে আমাদেরকে, হারুন ওকে পিখানে থাকতে দেবো না আমি। কলকাতা থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ আজকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে পুলিশের নিষ্ক্রিয়তা স্পষ্ট, যেহেতু বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাওড়াতে প্রমোটার খুনের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বিজেপি। গোলাবাড়ি থানার সামনে চলছে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকরা। থানার সামনে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে বিজেপির কর্মী সমর্থকরা। তবে এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত যে 2 জন, যাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট করা গিয়েছে যাদের তাদের দুজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারলো না কেন পুলিশ? রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায়, সেই প্রশ্ন তুলে গোলাবাড়ি থানার সামনে প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই ছবি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, গোলাবাড়ি থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।
রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। গতকাল ভোর রাতে যেভাবে প্রমোটারকে সামনে থেকে গুলি করে খুন করা হলো, আর সেখানে দুজনের নাম উঠে এসেছে, হারুন খান আর রোহিত খান। এখনো পর্যন্ত সেই দুজনকে কেন গ্রেফতার করতে পারলো না পুলিশ? কেননা সামনে যে সিসিটিভি ফুটেজ সেখানে স্পষ্ট হয়েছে হারুন খান আর রোহিত খানকে। তারপরেও এদেরকে গ্রেফতার করতে কেন পুলিশের সময় লাগছে, সেই প্রশ্নটাই করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকেরা যে ব্যারিকেড করা হয়েছে গোলাবাড়ি থানার তরফ থেকে, সেই ব্যারিকেড ডিঙিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। একদিকে বিজেপির কর্মীদের দাবি যে এলাকার যে বিধায়ক রয়েছে তিনি দুর্নীতিগ্রস্ত এবং সেই কারণে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। এলাকায় একের পর এক খুন হয়ে যাচ্ছে যুবকরা, তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, একদিকে ছবিটা দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের দাবি হচ্ছে যে এলাকার যিনি বিধায়ক রয়েছেন তার নেতৃত্বে এই ধরনের ঘটনা একের পর এক জায়গায় ঘটনা ঘটে আসছে। এর ফলেতে একাধিক দুষ্কৃতীদের তাদের আততায়ীদেরকে তাদের সেন্টার দিচ্ছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার ফলেতেই কিন্তু এই ধরনের বিজেপির পক্ষ থেকে এই মিটিং মিছিল করা হয় এবং যেটা থানা ঘেরাও কর্মসূচির স্থলে এবং তাদের দাবি অনুযায়ী, বিজেপির দাবি অনুযায়ী যে দাবি যে তাদের এলাকার বিধায়ক এবং যে বিধায়ক রয়েছেন বর্তমানে সেই বিধায়ক কোনো রকম কোনো কিছু কাজ করছে না। তার ফলেতেই কিন্তু এই ধরনের একাধিকবার এই এলাকায় এরকম খুনের ঘটনা ঘটছে। কোথাও আততায়ীরা বন্দুক নিয়ে একের পর এক জায়গায় তারা এরকম গুলির ঘটনা করে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, রোহিতকে এখনো পর্যন্ত আততায়ীদের দুজনকে ধরা গেল না। তবে তিনজনকে ধরা হয়েছে তার প্রতিবাদে তাদেরকে বলছে এই কেসকে ঢাকা দেবার চেষ্টা চালাচ্ছে। তবে এই কারণেই আজকে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি। তারা কিন্তু একদিকে ব্যারিকেডের ওপরে উঠে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে এবং আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে একদিকে যেরকম বিজেপি কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছে, একদিকে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যে এলাকায় কোনো রকম ভাবে বিশৃঙ্খলা করা যাবে না, কারণ যে তাদের সঙ্গে কথা বলতে আসতে হবে। একদমই তাই প্রসেনজিৎ, বারবার এই রোহিত খান এবং রোহিত খান তাদের সঙ্গে সেখানকার বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ঠতার সামনে এসেছে, আর যখনই ঘনিষ্ঠতার সামনে এসেছে তখন প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। তবে এখনো পর্যন্ত পুলিশ কেন দুজনকে গ্রেফতার করছে না, সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। সবেমাত্র ফেব্রুয়ারি মাস, এখনো পর্যন্ত গরম পড়তে বেশ খানিকটা বাকি রয়েছে, আর তার মাঝে তীব্র জল সংকট। এমনকি মিড ডে মিলে রান্না করতে গিয়ে প্রাণান্তকর পরিস্থিতি। বারবার বিডিওর কাছে দরবার করেছেন প্রত্যেকে, এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তবে যেভাবে জল সংকট সামনে আসছে তাতে রাজনীতির পারদ চলছে। দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছে গোসবার প্রত্যন্ত এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়, গোসবার সেবক কলোনি পাড়া অবৈতনী প্রাথমিক বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ে দীর্ঘদিন পানীয় জলের সমস্যা। এইখানে যে পানীয় জলের যে ট্যাপ কলগুলো রয়েছে, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এখানে যে একাধিক পানীয় জলের ট্যাপ কল রয়েছে, আমি একটু খুলে দেখাবো। এই যে পানীয় জলের যে ট্যাপ কল, এই যে ট্যাপ কল রয়েছে কিন্তু তাতে কোনো জল নেই। মিড ডে মিল চালানোর জন্য যে জলটা দরকার সেই জলটা দীর্ঘদিন ধরে আমরা পাচ্ছি না। আমাদের স্কুলে প্রায় 100-র উপর বাচ্চা আছে। স্কুলের নাম গোসবা সেবক কলোনি পাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছি। আমরা জল কিনেও চালাচ্ছি, শেষমেশ আমরা আর পারছি না, তাই আমরা বিডিও অফিসে গিয়েছিলাম। এখানে একাধিক পানীয় জলের ট্যাপ কল রয়েছে কিন্তু তাতে কোনো জল নেই। দীর্ঘদিন পানীয় জলের সমস্যায় ভুগছে এই প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রায় 100 জন ছাত্রছাত্রী রয়েছে, এখানে বসে তারা মিড ডে মিলে খাওয়া দাওয়া করে, কিন্তু পানীয় জলের সমস্যার কারণে তারা একাধিক সমস্যায় পড়েছেন। কারণ স্কুলের ছাত্রছাত্রীরা তারা মিড ডে মিল খেতে পাচ্ছে না এবং যে স্কুলে যে পানীয় জল, সেই পানীয় জল তারা পাচ্ছে না। এই পুকুরের জল তো আমরা খরচ করে করতে পারবো না, বাচ্চাদের দিতে পারবো না যদি শরীর খারাপ হয়। তার জন্যই আমরা বিডিও অফিসে গেছিলাম সেখানে জানানোর জন্য। সেখানে বিডিও সাহেব বললেন যে ঠিক আছে আমরা 1 সপ্তাহ পরে দেখছি। ওখানে জানাতে ওনারা বললেন ঠিক আছে 1 সপ্তাহ আপনারা জলটা কিনে নিন, কিনে মিড ডে মিলটা চালান, বন্ধ করবেন না, তারপরে 1 সপ্তাহ পরে আমরা 1 ড্রাম করে জল দেবো।
এই জল কোথা থেকে পাবেন একাধিক জায়গায় তারা কিন্তু অভিযোগ করেছেন। শাসক থেকে তারা প্রতিশ্রুতি পেয়েছেন, বিডিও থেকে তারা প্রতিশ্রুতি পেয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওখানে পাইপ লাইনের একটু সমস্যা হয়েছে কাজের জন্য, ওখানে বিগত দিনে জল আসতো, যেহেতু পাইপ লাইনের মাধ্যমে গোসাবা জল আসে, পাইপ লাইনের সমস্যা হয়েছে। পিএইচই দ্রুততার সঙ্গে আগামীকাল থেকে অলরেডি কাজ করবে। আমাদের বিডিও সাহেব অলরেডি ডিপার্টমেন্টে কথা বলেছে, আমরা আমাদের পক্ষ থেকে কথা বলব। এটি শুধু গোসাবা ব্লকে নয়, দক্ষিণ 24 পরগনা প্রত্যেকটি ব্লকে একই সিচুয়েশন। এরা বড় বড় সাবমার্শাল বসিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ জলের অপচয় করছে। গজিয়ে উঠছে হাজার হাজার বিঘা ফিশারি, চাষের জমিগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পানীয় জলের সমস্যা কবে মিটবে সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ থেকে স্কুলের শিক্ষকরা, ছাত্রছাত্রীরা। দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। ফালাকাটার পর্যটন স্থল, একসময় সেখানে পর্যটকদের আনাগোনা একেবারে গম গম করত, তবে সেসব এখন অতীত। এখন সেখানে শ্মশানের শূন্যতা, পর্যটকরা আর আসে না। কেন সেই পর্যটন স্থল একেবারে তলানিতে পৌঁছে গেল? কেন সেখানে শ্মশানের শূন্যতায় পৌঁছে গেল? সেই কুঞ্জনগড় নিয়ে এবার ফালাকাটাতে তুঙ্গে উঠছে রাজনৈতিক চাপানোতর। বর্তমান আমলে বঞ্চিত উত্তরবঙ্গ, বঞ্চিত আলিপুরদুয়ার, তার জ্বলন্ত নিদর্শন হচ্ছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার এই কুঞ্জননগর পর্যটন কেন্দ্র। প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে প্রচুর পর্যটকের আগমন ঘটত এই কুঞ্জনগরে, কিন্তু বর্তমানে কুঞ্জনগর হয়ে গেছে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজকে সবচেয়ে বড় বিষয়, যখন এই যোগেশ বর্মন ওপেনিং করেছিল তখন 600 গাড়ি দিনে আসতো পিকনিক করতে। সে পিকনিক করতো, আজকে সরকারও কিছু আয় হতো, মানে কত লোকের কর্মসংস্থান মানে বন্ধ হয়ে গেল। এখানে কোনো কিছু নেই, না হরিণ আছে, না কুমির রয়েছে, না লেপার্ড আছে, না ময়ূর আছে, কিছু নেই। এককালে এখানে কিন্তু হাতি সাফারিরও একটা ব্যবস্থা ছিল, এখন বর্তমানে কিছুই নেই। কি কি ছিল আগে এখানে? আগে কুমির ছিল, ময়ূর ছিল, হাতিও দেখছি, তারপরে হরিণ দেখছি, বাঘ ছিল। এখন তো কিচ্ছু নেই, একটাও কিছু নেই। বাইরে বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে, বন্যপ্রাণী নেই। হতাশ ফালাকাটাবাসী বলছে যে তারা বঞ্চিত। এই পর্যটনকে শেষ করার লক্ষ্যে কাজ করেছে তারা, নতুন করে কোনো পরিকল্পনা করে নেই। তাই উত্তরবঙ্গে যে পর্যটন শিল্প আছে, পর্যটন যে সম্ভাবনা রয়েছে, সে পুরোপুরি যদি কেউ শেষ করে দিয়েছে তো বর্তমান সরকার শেষ করে দিয়েছে। আমরা সব দিক দিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের প্রিয় সাংসদ প্রকাশ দা চেষ্টা করছেন, ইতিমধ্যেই তার মাধ্যমে আমরা বনমন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, পর্যটন মন্ত্রীর সাথে আমরা কথা বলেছি, তিনিও গেছিলেন, তিনি এটা নিয়ে খুব তদবির করছেন। আগামী দিনে আমরা কুঞ্জনগরের আমরা আবার শ্রীবৃদ্ধি আমরা পাব। এককালে যে কুঞ্জনগর ছিল এই ফালাকাটার একটি প্রাণ, যেখানে কিনা প্রচুর পর্যটক আসতো, এখানকার বাসিন্দাদের একটি কর্মসংস্থান হতো, কিন্তু বর্তমানে আর মানুষ আসছে না। কেন বা আসবে? নেই কিছু, এখানে কিছু নেই, সব ফাঁকা পড়ে আছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে কুঞ্জনগর। আলিপুরদুয়ারের এই ফালাকাটা থেকে সূর্য চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। উন্নয়ন সেখান থেকে অনেকটা দূরে, কেননা সেখানে ভাঙা ঘর, হতাশা, দারিদ্রতা আর না খেয়ে বসবাস করছে শবর পরিবারগুলো। এ এক শবর গ্রামের নির্মমতার ছবি, যেখানে উন্নয়নের আলো থেকে প্রায় 100 মাইল দূরে বসবাস করছে এতগুলো পরিবার। সেই গ্রামটার নাম বুড়িশোল। প্রায় 70টি শবর পরিবার বসবাস করছে পশ্চিম মেদিনীপুরের এই গ্রামে, যারা উন্নয়নের আলো এতটুকু পায়নি। এমন হচ্ছে শালবনির বুড়িশোল গ্রাম, তা দেখতে আমরা এসেছিলাম গ্রাউন্ড জিরোয়। এই গ্রামটা হচ্ছে মূলত আদিবাসী শবরদের গ্রাম এবং এখানে কিন্তু শবর শ্রেণীর মানুষেরই বাস। প্রচুর বাড়ি রয়েছে, আমরা দেখলাম যে বাড়িগুলোর অবস্থা দেখলে চোখে জল চলে আসবে। থাকছেন কিভাবে দেখি, চলুন বাড়ির ভেতরটা দেখি একটু কিভাবে থাকছেন।
এখানে গরু থাকছে? গরু থাকে আর আপনারা থাকেন এখানে ওই বাড়িটাই থাকি। বাইরেটা থাকেন? তো এই ঘরটা এরকম দশা মানে সরকার কোনো না, সাহায্য? কোনো সাহায্য করেনি, এটা নিজেদের টাকার থেকে আমরা খেটে করেছি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না, বেকার ভাতা পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাচ্ছে না এনারা, আর সরকারি সুবিধার থেকেও বঞ্চিত। এখানে যে দুয়ারে সরকার হয়, আপনাকে হেল্প করা হয় না? দুয়ারে সরকারে নেতারা গেছিলেন? আপনি দুয়ারে সরকারে গেছিলেন? গেলাম, হ্যাঁ, দুবার গেলাম, ঘুরে এসেছি। ঘুরে চলে এসছেন? কেন? হয়নি, কতদিন ভাতা পাচ্ছেন না? হয়ে গেল 5-6 বছর। 5-6 বছর ভাতা পাননি? তাহলে সংসার চলে কিভাবে? এমনি একবেলা খায়, একবেলা খাইনি, সব পড়ে থাকে। একবেলা না খেয়ে পড়ে থাকেন? কি করবে? কতজন সদস্য বাড়ি আমাদের? হ্যাঁ, আমরা 6 জন। এই যে ত্রিপল ঢাকা, এটা হচ্ছে একটা রান্নাঘর, এখানে থাকাও হয়। একদম ফাটা ত্রিপল, ওপাশ দিয়ে দেখা যায় যে ফাটা ত্রিপল দিয়ে কিন্তু আলো এসে পড়ছে বেশ ঘরে। কিভাবে থাকছো তোমরা? এই সময়তে ত্রিপল একটা দিয়ে আছে, বৃষ্টিতে এই বছর না ত্রিপল দিলে আবার থাকতে পারবো। এইভাবে ত্রিপল দিয়ে থাকছো? হ্যাঁ। যে বিভিন্ন সরকার থেকে ভাতা দেওয়া হচ্ছে, এই ভাতা পাইনি। প্রত্যেকবার ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু সেই প্রতিশ্রুতি ভোট পুরোলেই আবার মিলিয়ে যায়, প্রতিশ্রুতি আর পূরণ হয় না। সরকারের থেকে কোনো ভাতা পান নাকি? না, তা পাইনি বাবা। পাচ্ছেন না? না না। কেন পাচ্ছেন না? কেন? ঘুরে যাচ্ছি, বলছে না তো টাকা ঢুকেনি। তাহলে এখন চলছে কিভাবে? আর কিভাবে, ওইরকম একবেলা খাচ্ছি, একবেলা জল খেয়ে আসি, আর কাকে বলে? ভোটটা দিয়ে দেব না, দেখবি। হ্যাঁ, ভোটের সময় গাড়ি চলে আসবে, এবারে 4-5টা গাড়ি। তারপর ভোট পেরিয়ে গেলে আর আসবে না নেতারা? আসবেন। ভোট দিতে যান? হ্যাঁ, ভোট দিয়েছি। ভোট দিতে যান। ভোটের সময় নেতারা আসে, মন্ত্রীরা আসে, আসছে। সমস্ত ধরনের প্রকল্পের সুবিধা পাবে এই সবর শ্রেণীর মানুষগুলো গ্রাউন্ড জিরো থেকে? সেই প্রশ্নটাই রাখলাম আমি। শালবনী থেকে সুদীপ্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।